হ্যালো এভরিবডি, আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখতে। আপনারা যারা আমার ডুয়ার্সের মানাবাড়ির পর্বটি দেখেছেন এবং পছন্দ করেছেন, তাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলেন যে এই ডুয়ার্সের মানাবাড়ি অঞ্চল থেকে কাছাকাছি পাহাড়ি কোন জনপদটিতে গিয়ে চট করে ঘুরে একটা বা দুটো দিন ছুটি কাটিয়ে চলে আসা যায়। তাদের কথা মাথায় রেখে আজকের এই নতুন পর্ব। এই নতুন পর্বে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো ডুয়ার্স থেকে মাত্র 2 ঘন্টা দূরে অবস্থিত কাফেরগাঁও। কাফেরগাঁওতে এরকম সুন্দর কটেজে আমরা একটা রাত কাটিয়েছিলাম। এখানে থাকা খাওয়ার খরচও বিশাল কিছু নয় এবং ভিউ দুর্দান্ত মানের। আপনারা যারা এমন কোনো মাসে যাবেন যখন উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার থাকে, এখান থেকে ভ্যালির ভিউ যেরকম সুন্দর সেরকমই সুন্দরভাবে পাবেন কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর এই জায়গাটিতে থেকে আপনারা চারখোল, লাভা, ঋষভ, কোলাখাম এবং আরও এরকম অনেক জায়গা ঘুরে দেখতে পারেন। তাহলে চলুন, আর কথা বাড়িয়ে লাভ নেই, কাফেরগাঁওকে নিয়ে আজকের এই নতুন পর্বটা ঠিক এখান থেকেই শুরু করা যাক। আজকে 21শে জুন 2026। আমরা সমতলে ঘোরা শেষ করে এবার পাহাড়ের দিকে রওনা হচ্ছে। এবার পাহাড় নিয়ে খুব চিন্তায় আছি, কারণ আপনারাও জানেন শেষ 2-3 দিনের অতিবৃষ্টির পরে এত রকম খবর কানে আসছে, কোথাও বন্যার মতো পরিস্থিতি, কোথাও ল্যান্ডস্লাইড শুনছি। আমরা যদিও যে দিকটিতে যাব সেখানে অ্যাপারেন্টলি কোনো ক্ষতির খবর আমার তো আপাতত কানে আসেনি, এবং না হোক সেটাই অবশ্যই কাম্য। আমরা যেখানে আছি মানাবাড়ি অঞ্চলে, সেখান থেকে আমরা যে কাফেরগাঁও যাচ্ছি আজকে, কাফেরগাঁও দূরত্ব বাগরাকোট লুপ ব্রিজ হয়ে গেলে কম বেশি 50 কিলোমিটার মতো। সরাসরি গেলে আশা করি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এছাড়াও আপনারা লাভার রাস্তা হয়ে উঠতে পারেন, তবে সেটা ওই ডামডিম মোড়ের যে রুটটা আর কি, সেটা একটু কম্পারেটিভলি লঙ্গার ডিস্টেন্স পড়ে। যারা ট্রেনে করে কলকাতার দিক থেকে এসে পৌঁছবেন, এনজেপি থেকে দূরত্ব কিন্তু বেশ খানিকটা। এনজেপি থেকে প্রায় 85 থেকে 90 কিলোমিটার ডিস্টেন্স পড়ে যায়। সড়ক পথে একটা ব্রেক দিয়ে গেলে 4 ঘন্টা মতো। আমি ওই জন্যই সবাইকে সাজেস্ট করি, যেটা এফএম এর শোটাতেও বলছিলাম, যদি এই সার্কিটগুলি ঘুরবেন ভাবেন, তাহলে কিন্তু আপনাদের বেস্ট চয়েস হতে পারে হচ্ছে নিউ মাল জাংশন। নিউ মাল থেকে মাত্র 50 থেকে 55 কিলোমিটার, রাস্তার তুলনামূলকভাবে কন্ডিশনও বেটার। আপনারা জানেন কাফেরগাঁওয়ের মতনই কালিম্পংয়ের আরও বিভিন্ন এরকম ছোট যে পাহাড়ি গ্রামগুলি, তা এখন পর্যটকদের মধ্যে ভীষণ রকম জনপ্রিয়। মানুষ এখন বর্ষাকালেও কিন্তু এই জায়গাগুলিতে ঘুরতে গিয়ে থাকেন, এবং আপনাদের জেনে যাওয়া উচিত যে কোন রাস্তা দিয়ে গেলে আপনারা তুলনামূলকভাবে সেফলি আপনাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন। দেখুন, আপনারা কালিম্পংয়ের এই যে অফবিট জায়গা, তাতে 3টে রুট হয়ে উঠতে পারেন। একটা তো অবশ্যই সেবক হয়ে NH10 এর রাস্তা, একটা আমরা যেটা নিয়েছিলাম বাগরাকোটের লুপ ব্রিজ, তৃতীয়টা হচ্ছে গরুবাথান লাভা হয়ে কালিম্পং পৌঁছানো। আমি শেষ যে 2টি রাস্তার কথা বললাম, সেটা তুলনামূলকভাবে বর্ষায় নেওয়া বেটার, কারণ সেখানে ধসের সুযোগ কম থাকে। আমি প্রত্যেককে সাজেস্ট করি জুলাই, আগস্ট এবং মিড সেপ্টেম্বর অবধি চেষ্টা করবেন NH10কে অ্যাভয়েড করে নিজেদের প্ল্যান করার। এমন কোনো জায়গায় যাবেন না যেটা যেতে গেলে কিন্তু আপনাকে NH10 নিতে হয়। আপনারা যারা বাগরাকোটের লুপ ব্রিজ হয়ে উঠছেন, ড্রাইভারকে অবশ্যই বলবেন লুপ ব্রিজের ভিউ পয়েন্টটায় একবার যেন আপনাদের দাঁড় করিয়ে কিছুটা সময় দেয়। সেখানে আপনারা কিছুটা ফ্রেশন আপও হয়ে নিতে পারবেন, কারণ ওখানে প্রচুর ছোটোখাটো ফুড স্টলস আছে। প্লাস সব থেকে ভালো পাওনা যেটা হবে সেটা হচ্ছে এই রকম সমতলের ভিউ। বাগরাকোটের লুপ ব্রিজের থেকে এই যে ভিউটা, সেটা সত্যিই ব্রেথ টেকিং। অনেকক্ষণ আপনারা কিন্তু এই পয়েন্টটিতে দাঁড়িয়ে সময় কাটাতে পারেন। অনেকেই জিজ্ঞেস করে বাগরাকোট লুপ ব্রিজ হয়ে উঠলে কি প্রচুর সাইট সিইং এর হাতছানি আছে? উত্তরটা একেবারেই হচ্ছে না। আপনি হয়তো খুব বেশি সাইট সিইং পাবেন না, তবে অনেক সহজে ভয় ছাড়া নিজের গন্তব্যে পৌঁছতে পারবেন। 1800 মিটার উচ্চতায় অবস্থিত এই কাফেরগাঁও মূল টাউন কালিম্পং থেকে এই 32 কিলোমিটার মতো দূরে, এবং লাভার মেন টাউন থেকে এই 23 কিলোমিটার মতো দূরে। তাই এখানে থেকে খুব সহজেই আপনারা লাভার আশপাশের সাইট সিইংগুলো করে আসতে পারেন। আরেকটি বিষয় বলে দিই, যারা ভাবছেন যে রিজার্ভড গাড়ি ছাড়া কি একেবারেই পৌঁছানোর কোনো উপায় নেই,
তারা যেভাবে পৌঁছতে পারেন বলে দিই। নিউমাল থেকে ডামডিম মোড়ে চলে আসবেন কোনো একটি ই রিক্সা করে। ডামডিম থেকে লাভাগামী প্রচুর শেয়ার গাড়ি পাবেন। আবার লাভাতে পৌঁছলে লোলেগাঁওগামী শেয়ার গাড়ি পেয়ে যাবেন। লোলেগাঁও থেকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার দূরেই কিন্তু এই কাফের গাঁওয়ের অবস্থান। তাই যদি চান খানিকটা অংশ অ্যাটলিস্ট কিন্তু শেয়ার গাড়ি আপনাকে এগিয়ে দিতে পারে, কিংবা আপনারা শিলিগুড়ি বা এনজেপি থেকে ডিরেক্ট শেয়ার গাড়ি করে কালিম্পংয়ের ট্যাক্সি স্ট্যান্ডে এসে পৌঁছতে পারেন এবং কালিম্পংয়ের ট্যাক্সি স্ট্যান্ড থেকে কাফের গাঁওয়ের জন্য আবার রিজার্ভড গাড়ি নিয়ে নিতে পারেন। ঘড়িতে বাজে দুপুর 1টা, আমরা এসে পৌঁছলাম লোলেগাঁও। এই যে লোলেগাঁওয়ের 4 মাথার মুখ মতো এই যে রাস্তা দিয়ে আমরা এলাম, মানে আমার ক্যামেরার উল্টো দিকের এখন যে রাস্তা, এটা তো লুপ ব্রিজ বাগরাকোটে নিয়ে চলে যায়। বাগরাকোট থেকে দেখলাম যদি রাস্তা ভালো পান 1 ঘন্টাও লাগার কথা না লোলেগাঁও অব্দি আসার জন্য। অ্যাটলিস্ট আমার সামনে কি দেখছি একটু দেখাই। এমনই একটা ওয়েদার হয়ে আছে, যদিও এটাই এক্সপেক্টেড হয়তো বর্ষাকালের সময়। পুরোটাই কুয়াশাচ্ছন্ন। এখানে দেখুন পাহাড়ি, এখানে কিছু সবজি বিক্রি হচ্ছে, ফল টল বিক্রি হচ্ছে, টুকটাক খাবার দোকান, মোমোর দোকান, এসব তো আছেই। আশপাশে জিরো ভিজিবিলিটি, মানে অ্যাবসলিউটলি জিরো ভিজিবিলিটি। এখানে হচ্ছে লোলেগাঁওয়ের সেই বিখ্যাত পার্ক, বুদ্ধর স্ট্যাচু, চিলড্রেন্স পার্ক বলে এটাকে লোলেগাঁওয়ের। লোলেগাঁওয়ের এই যে সামনের মুখের যে রাস্তা, তার বাঁদিকের রাস্তা নিচে চলে যাচ্ছে কাফের গাঁওয়ের দিকে, এবং ডান দিকে আমরা এর আগে যখন এসেছিলাম সেই একটা প্রতিবেদন রেখেছিলাম আপনাদের সামনে, সেটা হচ্ছে ডাবলিং পারমিয়াক জেরং সেই রাস্তা। এই ডাবলিং এর রাস্তা এখান থেকে মিনিট 15 হবে হার্ডলি। এখানে প্রচুর খাবার দোকান পাবেন এবং শীতবোধ সামান্য একটা অনুভব হচ্ছে। দেখুন বেশিরভাগ মানুষই কিন্তু এখানে শীতের বস্ত্র এখন ব্যবহার করছেন না সেভাবে, তাই ইটস ফাইন। মানে আমার নর্মালি লাগছে, আরাম হচ্ছে। বরং আমরা কলকাতা থেকে এসছি তো এত ঘাম হয়, এখানে তো স্বাভাবিক লাগছে তাপমাত্রা। এই বাঁদিকের রাস্তা চলে যাচ্ছে কাফের গাঁওয়ের দিকে। দেখুন কাফের গাঁওয়ের যে কটা হোমস্টে আছে প্রায় সবকটারই অ্যাডভার্টাইজমেন্ট দেয়, এবং আগের বার এই রাস্তাটা দেখেই সত্যি খানিক মুগ্ধ হয়েছিলাম যে এত সুন্দর। এখানে একটা মানে প্রপার হাইওয়ের রাস্তা যেরকম হয় সেরকমই। বাগরাকোট থেকে ওঠার সময় এখন মাঝে 2-3 কিলোমিটার রাস্তা খুব খারাপ, মানে একটা গ্রামের রাস্তা হয়ে আসতে হয় যেখানে ব্রিজটা রেডি হয়নি। তার বাদে সব জায়গাতেই কিন্তু খুব সুন্দর আমরা রাস্তা পেয়েছি। এবং দেখুন যে জায়গাটির কথা বলছিলাম, সেই 360 ডিগ্রি ডাবলিং পারমিয়াকের ভিউ পয়েন্ট, মিনি স্কাইওয়াক, জেরংয়ের ভিউ পয়েন্ট, এই সব কিছুই এখান থেকে খুব কাছাকাছি, এবং তার ডিটেলটা এই বোর্ডে দেয়া আছে। এই পার্কে ঢোকার জন্য কিন্তু টিকিট সংগ্রহ করতে হবে। দেখুন এই লোলেগাঁওকে ঘিরে এই বর্ষার সময়তে, যে সময় আমি ধরে নিচ্ছি 95% মানুষ পাহাড়ে আসতে ভয় পায়, তাতেই কত গাড়ি, কত পর্যটক, কত মানুষ, মানে গাড়ির লাইন দেখছেন। আর এই পর্যটকরা কিন্তু ভাববেন না শুধু এই পার্কটির জন্য এসছে। এনারা যেরকম বললাম, এখানে ঘোরা শেষ হয়ে যাওয়ার পরে বেশিরভাগ মানুষই ওই গ্লাস ব্রিজ এবং জেরং দেখে ট্রিপ শেষ করবে। কুয়াশার এমন কাভার বুদ্ধের মূর্তিটা পর্যন্ত ঢেকে গেছে, এবং বুঝতে পারবেন কিনা জানি না, একেবারে কাছ থেকে গিয়ে দেখালে হয়তো খানিকটা দেখতে পারবেন। এখানে কিন্তু এই কুয়াশার পিছনে আই লাভ লোলেগাঁও লেখা আছে। আসার সময় সত্যিই একটু ভয় লাগছিল। এক সময় এত ভিজিবিলিটিটা কমে যাচ্ছে, উল্টো দিকের গাড়ি দেখা যাচ্ছে না, রাস্তাঘাট দেখা যাচ্ছে না। তবে বর্ষায় পাহাড়ে এলে এই ঝুঁকিগুলো থাকেই আর কি। আমি বলি মানে মনসুন নর্থ বেঙ্গল ইজ নট ফর দ্য ফেন্ট হার্টেড আর কি। আপনি যদি ভীতু মানুষ হন, স্পেসিফিক্যালি রাস্তায় বা পাহাড়ে ভয় লাগে, তাহলে ইউ আর ইন আ বিগ ট্র্যাপ। মূল টাউন লাভা বরাবরই পর্যটকদের কাছে জনপ্রিয় ছিল, এবং আগে শুনতাম যারা এই লাভা আসতো তারা লোলেগাঁওতে একটা দিন কাটিয়ে যেত। এবার লোলেগাঁওয়ের হ্যাঙ্গিং ব্রিজটা ভেঙে যাওয়ার পর থেকে এখানে যেটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো, তারও মাহাত্ম্য কমে গেছে, এবং অ্যাজ আ হোল লোলেগাঁও প্রপারে এসে মানুষজন এখন আর অতটা থাকে না। লোলেগাঁওয়ের যেহেতু খুব কাছেই কাফের গাঁওটা, মানে উইদিন আ ফিউ কিলোমিটার্স, সেই থেকেই কিন্তু কাফের গাঁওয়ের প্রমিনেন্স। এবং কাফের গাঁও এত সেন্ট্রালি সিচুয়েটেড
হয়ে গেছে তার কারণ হচ্ছে বাগড়াকোটের লুপ ব্রিজ। আপনি যদি লাভার রাস্তা হয়ে আসেন কিংবা সেবকের রাস্তা হয়ে আসেন, দুভাবে আসাই যায়। সেবকের রাস্তা হয়ে যারা উঠবেন তারা পানবুদারার ভিউ পয়েন্ট দেখে উঠতে পারেন। ওই দিকের যেটা আইটেনারি হয় ড্রাইভারের সঙ্গে আপনারা একদম ডিটেলসে শেয়ার করে দেবেন। আমি যার হোমস্টেতে যাচ্ছি তিনিই ক্যাব করে দেয় এবং তিনি কিন্তু আপনাকে আইটেনারি পাঠিয়ে দেবে যে কোন কোন পয়েন্ট দেখে উঠতে পারবেন। আমরা যে মরশুমে এসেছি এটা আউটডোর অ্যাক্টিভিটির মরশুমই নয়। এখন কোনো ভিউ পয়েন্টে যাওয়া মানে আপনার গাড়ির তেলের বেকার খরচ, কিচ্ছু দেখতে পারবেন না। দেখতেই পাচ্ছেন তো পার্কের মধ্যেই পিছনের দিকটা দেখা যাচ্ছে না, দূরের পাহাড় তো ছেড়েই দিন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, মাথায় রাখবেন এই গোটা অঞ্চলটা নট নেসেসারিলি কাফেরগাঁও, চারখোল বলুন, কাফেরগাঁও বলুন, কোলাখাম বলুন, এ সব জায়গারই কিন্তু টুরিস্টদের কাছে যে ভালো লাগা তার একমাত্র কারণ হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। স্পেসিফিক্যালি কাফেরগাঁও এবং চারখোল থেকে অসাধারণ সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমি মাস দুয়েক আগে যখন চারখোল এসেছি তখনও এতটা কুয়াশা ছিল না, এতটা মেঘ ছিল না। আমরা যা সুন্দর কাঞ্চনজঙ্ঘা বা আশপাশের পাহাড় দেখেছি মানে বিশ্বাস করতে পারবেন না। আপনাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের এই লাভা লোলেগাঁও কেন্দ্রিক কিছু স্টে আছে, যেটার কথা একটু আগেই বলছিলাম। লোলেগাঁও নেচার রিসোর্ট 2000 থেকে 3000 টাকার মধ্যে ঘর। লাভার নেচার রিসোর্ট আছে, ঝালংয়ে রিভার ক্যাম্প আছে যেটা সত্যি ভীষণ রকম সুন্দর, কিন্তু ঘর পাওয়া কঠিন। পারেন, মংপং, গরুবাথান, এই গোটা অঞ্চলে কালিম্পং জেলার বিভিন্ন জায়গায় কিন্তু বন দপ্তরের আপনারা অনেক রকম অ্যাকোমোডেশনস পাবেন। এখানে একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে ওয়েলকাম টু কাফের কানকেবং গ্রাম পঞ্চায়েত, ট্যুরিস্ট ফ্রেন্ডলি ক্লিনেস্ট গ্রাম পঞ্চায়েত ইন কালিম্পং। এটাকে এন্ডোর্স করেছেন এখানের এমএলএ এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এবং ইটস ডেটেড 3/8/2025, মানে এই বছর খানেক আগে। এখানেও তাই লেখা, ক্লিন ভিলেজ, স্মার্ট ভিলেজ, প্রাইড অফ কালিম্পং, কাফেরগাঁও। লোলেগাঁও থেকে আমরা নেমে যাচ্ছি কাফেরের দিকে। Heart filled with worries, no more. In a world full of sorrow. দেখুন এই যে রাস্তা লোলেগাঁওয়ের থেকে কাফেরগাঁওয়ের দিকে যায়, কি সুন্দর ফরেস্টে মোড়া। আমরা এই জাস্ট পিছনে খানিকটা 100 মিটার আগেই ফেলে এলাম, ডান দিকে হচ্ছে লোলেগাঁও যেটা নেচার স্টে, সেইটাকে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের। আর এই রকম রাস্তা আর গাছগুলোতে না ফুল ভরে রয়েছে, আর বৃষ্টি হয়েছে শেষ কয়েকদিন ধরে প্রচুর এই অঞ্চলে। আমরা প্রবেশ করে গিয়েছি কাফেরগাঁওতে। দেখুন পাহাড়ি বাড়িগুলো শুরু হয়ে গেছে, কি সুন্দর সুন্দর সব বাড়ি, আর সেই রকমই সুন্দর ফুল ফুটে আছে। লোলেগাঁওয়ের ওই 3 মাথা থেকে আমাদের এই হোমস্টে যেখানে এসে আজকে আমাদের থাকা, সেই কাফেরগাঁও সাইলুং ভ্যালি হোমস্টে আমরা পৌঁছে গেলাম মিনিট 5 থেকে 6-এর মধ্যে। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর এই কটেজগুলিতে আমরা থাকবো। যে কোনো কটেজ প্যাটার্নের হোমস্টেই খুব ভালো লাগে ন্যাচারালি, আর এটা তো গোটাটাই ওই রকম। রুমের ট্যুর, রুমের ইন্টিরিয়ার্স, কী কী ফেসিলিটিস আছে সবই দেখাবো। গাড়ি দেখুন একদমই নিচ অব্দি এলো, ওয়াগানার গাড়িতেই তো আমরা দিব্যি চলে এলাম, কিছু অসুবিধা হলো না। আর এইখান থেকে এই যে পথ বেয়ে আপনাকে সামান্য কিছুটা উঠতে হবে কটেজ অব্দি। 'Cause you gotta let know what you can. Don't look back, don't forget. হোমস্টেটার আশপাশটা প্রচুর ফুলের বাগান আছে যা দেখতে পাচ্ছি, এবং এই পথ ধরে ধরে যখন উঠবেন কটেজের দিকে প্রথমে এগুলোই চোখে পড়বে। Don't you wait until the morning light, the morning light. Far away until you're out of sight, you're out of sight. এটা হচ্ছে কাফেরগাঁওয়ের সাইলুং ভ্যালি হোমস্টের আমাদের রুম নাম্বার 3 আমাদের অ্যালট করা হয়েছে। বাকি দুটো রুমে কিন্তু গেস্ট আছে, ওখানে আরেকটি কটেজ আছে। টোটাল 4টে ফাংশনাল কটেজ আপনাদের র্যান্ডামলি যে কোনো একটা অ্যালটেড হবে। তো এখানের এই যে 3 নম্বর রুম, তার ইন্টিরিয়ার্সটা আমার খুব ভালো লেগেছে। তার মূলত দুটো কারণ, একটা হচ্ছে ইন্টিরিয়ারটা উডেন এবং নিচে কার্পেটিং করা, যার জন্য রুমটা খুব ফ্রেশ লাগছে। এবং এই যে আপনার ব্যালকানি, প্রাইভেট ব্যালকানি, এখানে তো বসার জন্য চেয়ার আছে। এখান থেকে সোজা যদি আপনি বাইরে তাকান নর্মাল ওয়েদার হলে,
কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ আছে, কিন্তু দারুণ ভিউ আছে। দেখা যাক আমাদের রুমের ভিতরটা তাহলে আর একটু ডিটেলসে। বাইরে সিসিটিভি আছে, সিসিটিভি প্রোটেক্টেড, এবং ওয়াইফাইও আছে কিন্তু এই হোমস্টেটায়, তাই আপনাদের নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে ভাববার কোনো চিন্তা নেই। দেখলেন গাড়ি ওই নিচ অবধি আসে, এই কয়েকটা সিঁড়ি ভেঙে আমরা রুম অবধি পৌঁছলাম। এই নিচে হচ্ছে ওনাদের কিচেন এবং ডাইনিং হল, এটাও একটু পরে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এই রকম হচ্ছে আমাদের রুমের ইন্টিরিয়ার। দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। দুটো বড় বেড আছে, উইচ ইন্ডিকেটস যে 4 জন মানুষ অনায়াসে এই রুমটিতে থাকতে পারে। ব্ল্যাঙ্কেট দিয়েছে, লিনেন্সগুলো মোটামুটি ফ্রেশ আছে। আর এই বাঁদিকে বসবার জন্য একটা ছোট সোফার সিটিং সেকশন আছে, যেখানে ওনারা আমাদের লাগেজগুলো আপাতত এসে রেখে দিল। আর ঘরে না এই দুটো জানালা আছে, সোজা আর কি সামনাসামনি কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট, আর এটা তো ঘরের এন্ট্রি পয়েন্ট। এদিকে যারা সাজগোজ করবেন ভাবছেন তাদের জন্য একটা ছোট আয়না। রুমে সাফিসিয়েন্ট লাইটিং আছে, এখানে দুটো ছোট লাইট, এখানে একটা বড় টিউব আছে। এই হচ্ছে রুমের মোটামুটি সাজসজ্জা। আর কিট আলাদা করে ওনারা কিছু দেয়নি। এখানে টাওয়েল আছে আর দুটো সাবান মেডিমিক্সের। এই হচ্ছে এখানের ব্যবস্থাপনা। আর এই হচ্ছে ওয়াশরুমটাও ডিসেন্টলি পরিষ্কার এবং ভালো অবস্থায় আছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন ওয়েস্টার্ন টয়লেট থেকে শুরু করে হাত ধোয়ার আলাদা জায়গা, এখানে আছে হচ্ছে গিজার। ঠিকঠাক একটা হোমস্টে যেরকম হয় আর কি। এই হোমস্টেটায় থাকার কীরকম কি খরচ পড়তে পারে বা অন্যান্য সমস্ত বিষয় ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করব। ক্লিনেস্ট ভিলেজ অফ কালিম্পং বলছেন ওনারা, তো সেটার একটা সত্যিই মর্যাদা রেখেছে এখানে গ্রামের মানুষ। গ্রামটা ইটসেলফ একটা খুব পজিটিভ ভাইব দিচ্ছে, জানেন। আমার তো খুব ভালো লাগছে পা দেওয়ার পরেই। চারখোল যেন আরো নিরিবিলি ছিল, এটার মধ্যে আরো পজিটিভিটি আছে। আশপাশের যেন সবকটা বাড়ি খুব সুন্দর, সামনে রাস্তাঘাট ভালো, প্রচুর ফুল ফুটে আছে। এক একটা জায়গায় এসে হয় না যে ভালো লাগে, মনে হয় যে না, গ্রামটা অন্য লোককে বলার মতো বা কাউকে সত্যি এটা রেকমেন্ড করা যায়। আর এখানে থাকবার খরচের বিষয়টা আপনাদের একটু ছোট্ট করে বলে দিই, আমি দীর্ঘায়িত করতে চাই না। এখানে সারা বছর বাবদ 4 বেলার খাবার এবং থাকা নিয়ে ইন্ডিভিজুয়াল পার্সনের খরচ হচ্ছে 1,500 টাকা। তবে অফ সিজনে ওরা খানিকটা একটু কম দিতে পারে। আপনারা যারা যোগাযোগ করবেন ওনাদের সঙ্গে, তারা অবশ্যই বলতে ভুলবেন না যে রিতমের ভিডিও দেখে আপনাকে কল করছি, তাহলে যদি ওনার কোনো অ্যাডেড ডিসকাউন্ট করার স্কোপ থাকে করে দেবে। বাট সেটা সারা বছর যে উনি পারবেন না, সেটা উনি আমাকে আগেই ক্লিয়ার করে দিয়েছে। তাই মেবি পিক সিজনে না হলেও আপনারা যারা এই বর্ষার সময় হয়তো আসবেন বা এমন সময় যেখানে ওনাদের গেস্টের চাপ কম, তখন হয়তো ওনারা খানিকটা ডিসকাউন্ট করে দিতে পারে। এবং দেখতেই পাচ্ছেন এরকম একটা সময় এসেছে যেখানে উত্তরবঙ্গকে নিয়ে এত রকম কথাবার্তা হচ্ছে, উত্তরবঙ্গকে নিয়ে লোকের মনে এত রকম প্রশ্ন, ভয়, সেখানেই ওনাদের কিন্তু বাকি দুটো কটেজেও লোক আছে, উইচ ইন্ডিকেটস যে এই জায়গাটি খালি পাওয়া খুব একটা ইজি নয়। আমরা যখন এসছি, এই প্রপার্টিটার রেটিং কত এবং কতগুলো গুগল রিভিউ আছে আমি যখন কথা বলছি নিচে শো করে দিচ্ছি। সেটা হচ্ছে এই কারেন্ট স্টেট এই হোমস্টেটার। আমি এসছি হচ্ছে জুন মাস 2026। ভবিষ্যতে এটা চেঞ্জ হতে পারে। আপনারা যখন আসবেন, আমি যেরকম বলি, আমি দেখাচ্ছি বলে না, ভালো মতো গুগল রিভিউজ চেক করবেন। আপনাদের যে জিনিসগুলো দরকার সেগুলো পাচ্ছেন কিনা দেখে নেবেন। আমি তো নিজেও গুগলে একটা রিভিউ রেখে যাব, সেখানে রুমের ছবি, আশপাশের কটেজের ছবি সবকিছু দেখে নেবেন। যদি সব ঠিকঠাক মনে হয় তাহলেই আপনি আসুন। এখানে এসে খুব ভালো লাগছে, গ্রামটার ভাইবটা খুব পজিটিভ। আর সব থেকে হচ্ছে ফুলে ফুলে মন ভরে গেল। এত ফুল দেখেই সময় কাটিয়ে দেওয়া যায়, কোনো সাইট সিন করার দরকার নেই। কাফের গাঁওতে সত্যি এর আগে আসা হয়নি, আশেপাশে অনেক জায়গায় এসেছি, খুব ভালো লাগলো। আর এসে আমরা কর্তাগিন্নি 2 কাপ চা খেলাম, সমস্ত ক্লান্তিও দূর হয়ে গেল, দারুণ এনজয় করছি এখানে। এখন আমরা এই দুপুরবেলা তো ধরুন যে সময় এসছি, এখনো শীতের পোশাকের সেভাবে প্রয়োজন পড়ছে না। রাত্রিবেলা হয়তো হালকা একটা জ্যাকেট লাগলেও লাগতে পারে। চলে এলাম লাঞ্চ করতে ওনাদের কিচেন কাম ডাইনিং এরিয়ায়। আর এখন খাবার তৈরি হচ্ছে, বেশ অনেক মানুষ একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারেন। এবং যে জিনিসটা ভালো লাগলো সেটা হচ্ছে যে গতানুগতিক হোমস্টের খাবারের বাইরে যদি আপনার মনে হয় আপনি আলাদা করে কিছু অর্ডার করতে চান, তার একটা ডিটেলড ইনফরমেশন এই চার্টটিতে দেওয়া আছে। কি কি জাতীয় খাবার পেতে পারেন: চিকেন পকোড়া, চিলি চিকেন, ড্রাই চিকেন, চাউমিন, নানা রকম, কফি, ম্যাগি, অমলেট, ফ্রেঞ্চ ফ্রাই, সব কিছু পাবেন। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস এবং এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই। কারণ অনেক মানুষেরই মনে হয় বিকেলে আমরা ভেজ পকোড়া খাবো না বা আমার একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্রয়োজন আছে। তো এসব ক্ষেত্রে কিন্তু ওনারা আপনাদের যদি আগাম জানান
এই কাস্টমাইজেশনগুলো প্রোভাইড করতে পারবেন। এখানে দুটো তিনটে জিনিস একটু বলি যেগুলো আমার মনে হলো ভালো এবং বলবার মতো, সেটা হচ্ছে এনাদের পাওয়ার ব্যাকআপ আছে, এনাদের ইনভার্টার যে আছে তাতে আপনারা মোটামুটি গিজার বাদে বাকি সমস্ত জিনিস কিন্তু ফাংশনাল পাবেন, এমনকি চার্জিং পয়েন্টগুলো ফাংশনাল থাকবে। যারা মনসুনে আসেন বা পাহাড়েই ঘন ঘন আসেন তারা জানেন যে এখানে পাওয়ার কাট একটা খুব নর্মাল বিষয় আর কি, তো সেখানে পাওয়ার ব্যাকআপ থাকাটা একটা ব্লেসিং। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে, আমার ঘরে ইলেকট্রিক কেটেল এসে চোখে পড়লো না, তো আমি খোঁজ নিলাম, তো ওনারা বললেন যে সেপ্টেম্বরের মাসের পর থেকে যখন ঠান্ডা পড়ে তখন ওনারা ঘরেই রাখেন, এখন যদি লাগে আপনি অন রিকোয়েস্ট চেয়ে নিতে পারেন। অনেকে, এটা আমি এই প্রথম শুনছি না, মানে সেটা আমাদেরই দোষ, পর্যটকদেরই দোষ, অনেকে না এই ইলেকট্রিক কেটেলটাকে মিস ইউজ করে, তো সেজন্য এখন অনেকে দিতে চায় না। ঘরে হয়তো অনেকে অন করে রেখে দিয়ে চলে যায়, তারপর ইলেকট্রিক কেটেলের মধ্যে কেউ ম্যাগি ডিম সেদ্ধ করে নেয়, যেটা পারপাস নয় অ্যাকচুয়াল, সেটার জন্য ওনারা তো ইলেকট্রিক কেটেলটা দেয় না। এবার অনেকে ভাবেন এগুলো মিস ইউজ হবে, নষ্ট হবে, সেই জন্য ঘরে রাখেননি। তবে হ্যাঁ, কাঁচের গ্লাসটা রাখলে ভালো হতো, সেটা আমি বললাম, সেটা তো কিছুর অপেক্ষা করে না। কাঁচের গ্লাস বা কাপ কিছু একটা থাকলে সুবিধে হয়, কিছু চট করে গরম করে খাওয়া বা কিছুর জন্য। বাকি তো ঠিক আছে। এনাদের খাবারের যে জায়গাটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন, হাইজেনিক। যে দিদি এখানে দেখভাল করেন, লিজ ওনারের কথা বলছি না, ল্যান্ড ওনার, তাদের গোটা পরিবারকেই আমার খুব ভদ্র এবং ওয়েলকামিং মনে হয়েছে। আচ্ছা, এখানে খাবার দুপুরে সার্ভ করে দিয়েছেন ওনারা। খাবারে কি কি আছে একটু মা বলে দাও সবাইকে। ভাত, হুম আলু ভাজা, হুম স্যালাড করেছেন, ডাল, এটা হচ্ছে স্কোয়াশের তরকারি, আলু পটলের তরকারি, হুম আর নন ভেজের জন্য এগ কারি। एग करी আছে। दीदी जस्ट क्यूरियस, अगर किसी को मान के चलिए ये तो जो हो गया मेनू वो तो है ही, इफ somebody wants to have anything additional, कोई चिकन का आइटम हो गया या कुछ, if it is pre ordered can it be arranged? हाँ जी सर, लाइक एक दिन या 2 दिन पहले से बोलने से, लाइक इवन एट एन एक्स्ट्रा कॉस्ट इट कैन बी अरेंज्ड, राइट? जी। ओके, थैंक यू। এ তো গেল হোমস্টে এবং তার পারিপার্শ্বিক পরিবেশের ব্যাপারে বিস্তারিত বর্ণনা। এবার যারা মনে মনে ভাবছেন যে এখানে থাকলে কি কি জায়গা ঘুরে দেখে নেওয়া যেতে পারে সহজেই, তাদের জন্য রইল ভিডিওর পরবর্তী অংশ। শুরু করা যাক পারমিয়াক গ্লাস ব্রিজ দিয়ে এবং এরপর পৌঁছে যাব জেরংয়ের ন্যাচারাল ভিউ পয়েন্ট। পারমিয়াকের গ্লাস ব্রিজটা এই হোমস্টে থেকে একেবারেই কাছে। এই গ্লাস ব্রিজটা আরও অনেকটা বেশি চওড়া, আরও অনেকটা জায়গা নিয়ে। নিচটা দেখুন, দেখলে মাথা ঘুরে যাচ্ছে কি। আশপাশটা এইরকম সুন্দর ভিউ। উনি বললেন লোলেগাঁও, কাফের গাঁওটা এই পাহাড়ের পিছনে, এই সামনে পেমলিং, দালাপচাঁদ, এই জায়গাগুলোকে দেখা যাচ্ছে। এই হচ্ছে ভিউ পয়েন্টটার এন্ট্রি। সুন্দর বেশ বসবার জায়গা, দারুণ। যা হাওয়া বইছে না এখানটা, ফাটাফাটি। দেখুন শুধু আশপাশটা, অপূর্ব অপূর্ব জাস্ট। এইসব পাহাড়ি গ্রামগুলিতে এত এরকম অজানা ভিউ পয়েন্ট আছে কি বলবো। শুধু দেখুন আশপাশটা, আমাকে না অনেকটা এটা অহলদারার কথা মনে করাচ্ছে, মিনি অহলদারা বলতে পারেন। চারিদিকে শুধুই পাহাড় আর পাহাড়, আর ওই নিচে ঘিসখোলা নদী। এত ভালো এই ভিউ পয়েন্টটায় আমি আসবো কি আসবো না ভাবছিলাম, বাট 100% রেকমেন্ডেড। এই পারমিয়াক গ্রামের প্রতিটা জায়গা দেখবার মতো, প্রতিটা, এভরি ভিউ পয়েন্ট, এভরি নুক অ্যান্ড কর্নার ইজ টু ড্যাম বিউটিফুল। শুধু ভিউ দেখুন এদিকটা, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, অপূর্ব অপূর্ব।
আর এখানে এই যে ঠান্ডা একটা ভাব আছে, মেঘলা আবহাওয়া, তার সঙ্গে যেন এই জায়গাটাকে যেন আরো অপূর্ব লাগছে। এই যে সিঁড়ির রাস্তা, এটা বেয়ে বেয়ে দেখুন অনেক মানুষ কিন্তু একদম নিচ অব্দিও গেছেন। এইখানে গিয়ে টার্মিনেট করছে বিষয়টা। নিচে একটা গুহা মতো আছে। এরকম সিঁড়ি ভেঙে ভেঙে আমরা একটা গুহার কাছে পৌঁছে গেলাম। ভিউ পয়েন্টটা থেকে বয়স্ক লোকেদের জন্য একদমই রেকমেন্ডেড না। সন্ধে নেমে গেছে কাফের গাঁওতে। দুপুর থেকে অনবরত বৃষ্টি হয়ে চলেছে বাইরে, যদিও বৃষ্টি খুব ভারী পরিমাণে না হলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অবিরাম হয়ে চলেছে। পাহাড়ে এলে আপনারা জানেন কম বেশি সবাই কি থাকতে পারে ইভিনিং স্ন্যাক্স হিসেবে। তো সেই চা বা কফির ব্যাপারে আমাদের লাঞ্চের সময় জেনে নেওয়া হয়েছে যে আমরা কোনটা প্রেফার করব। এর বাদে ভেজ পাকোড়া তো থাকেই। আর আপনাদের ওই যে রেড চাটটা দেখাচ্ছিলাম, আমরা আমাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আলাদা করে অর্ডার করেছি, সেটা কিন্তু ওনারা একদম টাইম মতো দিয়ে গেছে। যেরকম বলেছিলাম যে ঘরে ইলেকট্রিক কেটেল আলাদা করে দেয়নি, আমরা অন রিকোয়েস্ট চাওয়ার পর কিন্তু সেটা পেয়েছি। এবং আরেকটা যেটা পজিটিভ জিনিস, সেটা হচ্ছে এই ব্ল্যাঙ্কেটেও কিন্তু ওনারা দুপুরের পর কাভার পরিয়ে দিয়ে গেছে অন রিকোয়েস্ট। তো আমি সেটাই বলি যে এরকম যদি জিনিস কিছু দেখেন যেগুলো মিসিং, অনেক সময় অন রিকোয়েস্ট সেগুলো কিন্তু ম্যানেজ হয়ে যায়। মানে স্পেসিফিক্যালি ব্ল্যাঙ্কেট কাভারটা তো একটা ভীষণ প্রয়োজনীয় জিনিস বিকজ অফ দি হাইজিন অ্যাসপেক্ট। তো আপনারাও যখন আসবেন, যদি মনে হয় এরকম কিছু জিনিসের প্রয়োজন, একবার যিনি দেখছেন বা সার্ভিস দিচ্ছে আর কি, তাকে বলে দেখবেন, আশা করি তারা কিন্তু ম্যানেজ করে দিতে পারবে। ঘড়িতে বাজে এখন রাত্রি 9:15, আমরা ডিনার করতে যাচ্ছি। এইখানটা আশপাশটা আপনাদের খানিকটা দেখিয়ে দিই। ডাইনিং হলের এখানটা আলো থাকলেও আশপাশটা যে খুব একটা অন্য কিছু দেখাবার মতো আছে তা নয়। সন্ধেটা এখানে এই ঘরে বসে আড্ডা দেয়া, যারা বারবিকিউ করাতে চান বারবিকিউ করাতে পারেন। আমাদের তো সেটার প্রয়োজন পড়েনি, আমরা এসে বেলায় খাওয়া দাওয়া করেছি, ডিনার করে নিই, তারপর শোয়া এবং কালকে ভোরবেলার অপেক্ষা, যদি আকাশ পরিষ্কার হয় এবং আশপাশের ভ্যালির কিছুটা ভিউ পাওয়া যায়। ডিনার রেডি। আমার সকাল থেকেই যে জিনিসটা চোখে পড়েছে এনাদের, সেটা হচ্ছে খুব গোছানো ডাইনিং স্পেসটা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যে বাসনগুলো ওনারা খাবার সার্ভ করছে থেকে বলুন, বা ওনাদের যেটা কিচেন স্পেস পিছনে, সবটা খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। রাত্রিবেলা খাবার যেরকম হয় একটু দেখিয়ে দিই। ভাত আছে আমার ক্ষেত্রে, আলু ভাজা, ডাল, চিকেন আর স্যালাড তো থাকবে। এদিকে পাঁপড় ভাজা আছে, রুটি আছে। মায়েদের ক্ষেত্রে আলাদা করে পনিরের ব্যবস্থা আছে। আমি একটু পনিরটা দেখিয়ে দাও। এইরকম গরম গরম খাবার এসে গেছে। বাইরে তো অবিরাম বৃষ্টি চলেই যাচ্ছে। ড্রাইভার দাদাও ডিনার করে নিচ্ছেন। খুব সুন্দর, আশপাশটা এত সুন্দরভাবে সাজানো, আমার আসার পর থেকেই চোখে পড়ছে। আর দেখুন, আর এইখানে দেখুন এই যে কটেজটা, কটেজের বিভিন্ন ছবি এঁকেছে অনেক মানুষ। Yesterday there was sun and there was rain, beauty in the mundane. And as the light startled our eyes, we let go of disguise. And এখন ঘড়িতে বাজে ভোর 5:30। আমরা যে সময় এসেছি মোটামুটি এখানে সূর্যোদয় হচ্ছে অ্যারাউন্ড 4:45 ইন দ্য মর্নিং। আর আশপাশটা এত স্নিগ্ধ পরিবেশ একটা, আপনাদের একটু দেখাই। বৃষ্টি সারা রাতি হয়েছে কম বেশি অ্যাজ এক্সপেক্টেড, খুব ভারী বৃষ্টি না হলেও হয়েছে বৃষ্টি। সকালবেলা এত পাখির ডাক শুনতে পাচ্ছি, আশপাশটা যে কি সুন্দর লাগছে মেঘটা কেটে যাওয়ার পর। আপনাদের একটু দেখাই, এই ক্যাম্পাসের মধ্যেই মুরগিগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এদের ডাকেই কিন্তু সকালে বেশ আপনার ঘুম ভাঙবে। আর এত ফুল ফুটে আছে, সবুজে আশপাশটা ভরা। আর ওই দিকে দেখুন কিছু কিছু পাহাড়ের স্তর দেখা যাচ্ছে,
এটুকু খুব ভালোই বোঝা যাচ্ছে যে যখন আকাশ পরিষ্কার থাকে তখন কি অপূর্বভাবে এখান থেকে আশপাশের ভ্যালি বা কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায়। Vessels out of sand, reaching for the grand. As willows align, we lose track of time. Head up high, now we climb. Dreamy, breezy, we go. Easy, easy on our tiptoes, undercover agents of the other, beyond gravel, beyond dawn. চেক আউট করে যাওয়ার আগে আমরা ব্রেকফাস্ট করতে এলাম। এনাদের ব্রেকফাস্টে মোটামুটি 3-4 রকম অপশন থাকে। আপনাদের ডিনার করবার সময় ওনারা জেনে নেবেন আপনারা কি ব্রেকফাস্ট নিতে চান। এখানে আমরা যেরকম আজকে একটা আলুর পরোটার প্লেট নিচ্ছি, বাকি মারা নিচ্ছে লুচি আলুর দমের প্লেট। এছাড়াও আপনারা ম্যাগি নিতে পারেন কিংবা রুটি আলুর দম নিতে পারেন। এখানে ব্রেডের কনসেপ্টটা নেই, তাই ওনাদের সঙ্গে কথা বলছিলাম যে এখানে পাউরুটি সেভাবে বিক্রি হয় না। যারা ব্রেড বাটার এই জাতীয় কিছু খেতে পছন্দ করেন তাদের হয়তো সেই মনোমতো জিনিসটা এখানে পাবেন না। তবে হ্যাঁ, যারা ম্যাগি খান বা রুটি পরোটা এগুলো ভালোবাসেন তাদের আশা করি খুব একটা কিছু অসুবিধা হবে না। আমাদের আজকে তো এখানে থাকা শেষ, একদিন খুবই স্বাচ্ছন্দ্যে কাটিয়েছি। আমি সকালবেলা গাড়ি নিয়ে আশপাশে ঘুরতেও বেরিয়েছিলাম, কাফের গাঁয়ের আরো কিছু জায়গা দেখলাম, ফরেস্ট এরিয়াটা দেখলাম, নিচে আরো কিছু হোমস্টে আছে সেগুলোতেও গেলাম। তবে আমার ঘুরে মনে হয়েছে যে এই হোমস্টেটাই এই চত্বরের অ্যাটলিস্ট সব থেকে ভালো ব্যালেন্সড হোমস্টে ইন টার্মস অফ অ্যামিনিটিস, সার্ভিস বা সমস্ত কিছু মাথায় রেখে। দামও যে বিরাট একটা বেশি তা তো নয়, দুজন থাকলে 3,000 টাকায় খাওয়া দাওয়া সবই হয়ে যাচ্ছে। এবং এর আশপাশে যে জিনিসগুলি দেখা যায় তার মধ্যে কয়েকটা হয়তো আমরা দেখে আজকে এখান থেকে রওনা হব কোলাখাম। সেই সমস্ত অভিজ্ঞতা নিয়ে আসতে থাকবো এর পরবর্তী পর্বগুলিতে। ব্রেকফাস্ট এসে গেল। এই হচ্ছে আমার আলুর পরোটা। চাইলে আপনি আচার নিতে পারেন, আমি সস দিয়েই খাবো, এছাড়া সবজি তো আছেই। আর এই হচ্ছে মায়েদের লুচি তরকারির ব্যবস্থাপনা। আজকে সকাল থেকে আকাশ খানিকটা পরিষ্কার হয়েছে, খানিকক্ষণ আগে তো রোদও উঠেছিল। জানি না আমরা কোলাখামে কিরম ওয়েদার পাবো, কারণ কোলাখামের অল্টিটিউড আরো সামান্য একটু বেশি। এবং কি স্বাদ ভালো ভালো হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এখন ঘড়িতে বেজে গেছে 9:30, আমরা 10টার মধ্যে রওনা হব কোলাখামের দিকে। কাফেরগাঁও ভ্রমণের অভিজ্ঞতাকে নিয়ে আজকের এই ভ্রমণ পর্বটিকে এখানেই শেষ করলাম। আশা করি আমার সঙ্গে কাফেরগাঁও ঘুরে আপনারা এনজয় করেছেন। আজকের পর্ব দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ করে দেওয়ার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।